বাংলাদেশের রাজনীতি ঠিক কতটা নিচে নেমে গিয়েছে এবং কতটা লো গ্রেডের রাজনীতি বর্তমানে চলছে বা ধীরে ধীরে সমাজে এই যে রাজনীতির আচার বিচার নিয়ম পন্থা এগুলো যে ঠিক কতটা লো গ্রেড হয়ে গিয়েছে তার একটা জলজ্যান্ত উদাহরণ আজ আমরা এই খবরটা যখন পুরো পড়ব তখন বুঝতে পারবো যে বাংলাদেশের রাজনীতি অ্যাকচুয়ালি কতটা নিচে নেমে গিয়েছে। এটা আজকে 15ই নভেম্বর, আজকেরই খবর। শিরোনাম হচ্ছে নূরের কর্মকাণ্ড ষড়যন্ত্রমূলক, ক্ষমা না চাইলে ব্যবস্থা। তো এই খবরটা যখন আমি পুরো আপনাদের সামনে উপস্থাপন করব এবং এর সার অংশ তুলে ধরব, ব্যাখ্যা বিশ্লেষণ করব, এর মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি মানে প্রত্যেকটা প্রোডাক্ট জিনিস প্রত্যেকটা বিষয়ের একটা করে কোয়ালিটি থাকে। তো এই রাজনীতির যে কোয়ালিটি সেটা কতটা ডাউন হয়ে গিয়েছে তার একটা জলজ্যান্ত প্রমাণ আপনারা নিজের চোখে দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ বিশ্লেষণ এবং আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি এই ঘটনাটার মাধ্যমে আমি আপনাদেরকে ঠিক কী বোঝাতে চেয়েছি। আর এই যে বলছি যে রাজনীতির কোয়ালিটি বাংলাদেশে অনেক নিচে নেমে গিয়েছে, এগুলো আপনাদের জানা দরকার, বোঝা দরকার, কারণ আপনারাই দেশের জনগণ, দেশের ভোটদাতা। সুতরাং আপনাদেরকে জানা দরকার যে এই রাজনৈতিক বিষয়টা আমাদের দেশের এই রাজনৈতিক বিষয়টা এখন কোন পর্যায়ে চলে গিয়েছে, তবেই না আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আসুন কি ঘটনা হয়েছে আপনাদেরকে একটু দেখাই। গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নূর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে দলীয় কর্মীদের নিয়ে প্রবেশ করতে না পেরে ট্রাইব্যুনালের গেটের সামনে সংবাদ সম্মেলন করে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তোলেন। নূরের এই আচরণকে ষড়যন্ত্রমূলক হিসাবে দেখছে চিফ প্রসিকিউটর কার্যালয়। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উস্কানিমূলক ও মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুরুল হক নূর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন বানোয়াট অসত্য ও উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন। এবার এখানে খুব সহজভাবে আমরা বিষয়টা বিশ্লেষণ করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ দলের বিভিন্ন বড় বড় নেতাকর্মী এবং শেখ হাসিনার বিচার হচ্ছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নুরুল হক নূর তার দলবলের লোকজনকে নিয়ে সেখানে গিয়েছে। সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাই চিফ প্রসিকিউটরকে আওয়ামী লীগ ও কোন দুটো দল, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তোলা হয়েছে। এবার এখানে একটা সহজ প্রশ্ন আমাদেরকে তুলতে হবে, সেটা হচ্ছে এই নুরুল হক নূর তার দলের লোকদেরকে নিয়ে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিল, তাদের কি স্বার্থ থাকতে পারে? এটা যখন আমরা প্রশ্ন তুলি তখন সবার প্রথম যে উত্তরটা আসে, এই গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন কারণে যেতে পারে, কিন্তু তার মুখ্য যে কারণ থাকবে যাওয়ার পিছনে সেটা হচ্ছে তার একটা রাজনীতি করা, মানে লাইটে আসা, মানুষের সামনে ভেসে ওঠা যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছি আমার দলবলকে নিয়ে, সেখানে আমি উস্কানিমূলক স্লোগান দিয়েছি, এটা ওটা করেছি, করে আমার দল, আমার এই যে নামটা মানুষের সামনে আসা এবং তার দলের একটু রাজনীতিটাকে হাইলাইট করা, মানুষের সামনে তুলে ধরা যে আমরা আছি, এরকম একটা বিচার ব্যবস্থা হচ্ছে, সেখানে দেখো আমাদের আওয়াজ।
এরকম একটা কিছু উদ্দেশ্য অবশ্যই প্রধান কারণ নুরুল হক নূর এবং তার দলের লোকজনদের ওখানে যাওয়ার পিছনে। এবার আমাদের পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে এই নুরুল হক নূরদেরকে বাধা দেওয়া হয়েছে, আর এই বাধা দেওয়ার ফলে তারা সাথে সাথে ওই গেটের বাইরে দাঁড়িয়েই সংবাদ সম্মেলন করে সোজাসুজি অভিযোগ লাগিয়ে দিল যে এই ষড়যন্ত্রমূলক অভিযোগটা লাগিয়ে দিল যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে গোপনে বৈঠকের অভিযোগ তুলে দিলেন। তার মানে আপনি এখানে বিচার করুন যে এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সে বরাবরই আমরা দেখে আসছি এই বিচার ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো, সেখান থেকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হলো এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার দিকে আঙুল তুলে বিভিন্ন অভিযোগ, মামলা, মোকদ্দমা সবই করছে। বারবার সংবাদ মাধ্যমে আমি নিজে পড়েছি তাজুল ইসলামের নাম এসেছে, যেখানে তাজুল ইসলাম আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। এবং এই ঘটনার আগে পর্যন্ত আমরা এখনো পর্যন্ত এরকম কোনো খবর শুনিনি যে এই নুরুল হক নূর আওয়ামী লীগ বা জাতীয় পার্টির সঙ্গে গোপনে বৈঠকের কোনো রকম কোনো সুর তুলেছে, কোনো আওয়াজ তুলেছে, কোনো কথা বলেছে চিফ প্রসিকিউটরের নামে। কিন্তু হঠাৎ করে এরকম কি হলো যে তার দলীয় লোকেদের এবং তাকে ট্রাইব্যুনালের ভিতরে ঢুকতে না দেওয়াতে সাথে সাথে তিনি গেটের বাইরে দাঁড়িয়ে অভিযোগ তুলে দিল যে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে একটা গোপন বৈঠক করেছে। সুতরাং এই পয়েন্টটার মাধ্যমে আমি বেশি ঘুরপেচ জড়ালো এইসব পদ্ধতিতে যাচ্ছি না, একদম সহজ সরল সোজা রাস্তায় হাঁটলেই আমরা এই কনক্লুশনে আসতে পারছি যে নুরুল হক নূর এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই বদনামটা করেছে বা এই আঙুলটা তুলেছে। কিন্তু এখান থেকে একটা স্পষ্ট জিনিস ক্লিয়ার হচ্ছে, যেটা এই ঘটনার বাইরে কি ক্লিয়ার হচ্ছে, যে আমাদের দেশের রাজনীতি ও রাজনেতারা অ্যাকচুয়ালি কোন লেভেলে চলে গিয়েছে। যে তারা ওখানে গিয়েছিল কোর্টে নিজেদের স্বার্থ হাসিল করতে, উস্কানিমূলক আওয়াজ দেওয়া হয়েছে, উস্কানিমূলক বিভিন্ন কথা বলা হয়েছে, সেই জন্য কোর্ট চত্বরে তো একটা শান্তিপূর্ণভাবে বিচার ব্যবস্থা হয়, সেখানে তো আর রাজনীতি বা রাজনেতাদের মতো স্লোগান বিভিন্ন জিনিস দেয়া হয় না। এই নুরুল হক এনারা যেমন মাঠে মাইক নিয়ে যেভাবে চেঁচায়, তাদের নিজেদের উদ্দেশ্যে নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য যেরকমভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে রাস্তায়, সেগুলো তো আর কোর্ট চত্বরে করতে দেওয়া সম্ভব হয় না, তাই না? সেখানে সারা দুনিয়ার নজর রয়েছে কি হচ্ছে না হচ্ছে প্রতিটা মুহূর্তে। তাহলে সেখানে এরকম একজন থার্ড ক্লাস রাজনৈতিক নেতা গিয়ে যদি উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দেয়, তাহলে সেটা তো সারা দুনিয়া সহ সারা বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়বে, তাই না? তো সেখানে যখন তাকে বাধা দেয়া হলো জাস্ট এতটুকু কারণে, সে একটু লাইমলাইটে আসতে চেয়েছিল, সে ওই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার ব্যবস্থাটা চলছে সেখানে সমস্ত সাংবাদিকরা আছে, সমস্ত মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সবার ক্যামেরা, সবার নজর ওখানে আছে। তো ওখানে গণ অধিকার পরিষদের একজন নেতা গিয়ে যদি কিছু উস্কানিমূলক আওয়াজ দিতে পারে, যেখানে কেউ দিচ্ছে না, সে গিয়ে যদি আওয়াজ দিতে পারে, তাহলে গণ অধিকার পরিষদ সহ এই নুরুল হক নূরের নামটা আরও একটু বেরিয়ে আসবে দেশের মানুষের কাছে। এই উদ্দেশ্য সে সফল করতে পারেনি, এর জন্য আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করছে এমন একজনের নামে ঘোর বদনাম দিল, তাও সেই বদনামটা ছোটখাটো বদনাম নয়। সে যার বিচার করছে তার সাথেই তার গোপন বৈঠক হয়েছে এমন একটা বিস্ফোরক দাবি করে বসল। সুতরাং বুঝে দেখুন যে আমি যেটা বলতে চাইছিলাম সেটা সঠিক নাকি ভুল। আর যদি এই ধরনের রাজনীতি পরিবেশ দেশে তৈরি হয়ে থাকে, তৈরি হয়ে গিয়েছে সে তো আমরা দেখছি, যদি তৈরি হয়ে থাকে তাহলে দেশের রাজনীতিটা অ্যাকচুয়ালি কোথায় গিয়েছে। এখন এই নুরুল হক নূর যে দাবিটা করছে
যে আওয়ামী লীগ ও আর একটা কোন দল, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে গোপনে বৈঠক করেছে চিফ প্রসিকিউটর, এই দাবিটা করছে। এখন আমরা এই দাবিটাকে মিথ্যে মনে করব না, আমরা এই দাবিটাকে সত্যিই মনে করব। তাহলে এই দাবিটাকে সত্যি মনে করে যদি আমরা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কোনো সন্দেহ বা কোনো অ্যাকশন নিতে যাই, তাহলে কি সেটা সঠিক হবে? একদমই না। কারণ তার কথা, তার কাজ, তার উদ্দেশ্য দেখেই বোঝা যাচ্ছে যে এটা তিনি তার ব্যক্তিগত স্বার্থ থেকেই এই কাজটা, এই দাবিটা করেছে। সুতরাং এরকম একজন দলের একজন নেতা যদি হট করে তার স্বার্থে আঘাত লাগাতেই যদি এরকম একজন মানুষের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ তুলতে পারে, তাহলে প্রত্যেকটা দলেও নিশ্চয়ই এই ভাইরাসটা ছড়িয়ে গিয়েছে। এই মানসিকতাটা প্রত্যেকটা রাজনীতিবিদদের, রাজনেতাদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। কারণ এই নুরুল হক নূর তো একটা রাজনৈতিক দলের একটা কর্মী, তো তার মধ্যে, তার মানসিকতায় যদি এই ভাইরাস, এই বিষাক্ত জিনিসটা থাকতে পারে, তাহলে নিশ্চয়ই সমাজে এটা ছড়িয়ে পড়েছে, তবে না তার মস্তিষ্কে এটা ঢুকেছে। সুতরাং এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি যেটা দাঁড়ালো সেটা হলো, এখন বিএনপি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ বিএনপিকে, ইউনূস সাহেবের সমন্বয়করা অন্য কোনো দলের বিরুদ্ধে যাই দাবি করুক না কেন, বা যে বিস্ফোরক কথাটাই বলুক না কেন, সেটা যে কতটা সত্য হতে পারে সেটা নিয়ে এখন গভীর সন্দেহের বিষয় চলে আসবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক রাজনৈতিক দলের স্বার্থে আঘাত লাগলেই সে দুবার দ্বিধা করছে না কোনো কিছু একটা বদনাম, মিথ্যে বদনাম, একটা ভুয়ো দাবি করতে। তাহলে এখন বিএনপি যদি আওয়ামী লীগকে কিছু বলে, বা ইউনূস সাহেবের সমন্বয়করা যদি বিএনপিকে কিছু বলে, তাহলে সেখানে আমরা অবশ্যই 90% আগে সেটা সন্দেহের চোখে দেখব এবং বিশ্লেষণ করব যে এই বিষয়টা অ্যাকচুয়ালি কতটা সত্য এবং এর মধ্যে কতটা স্বার্থের একটা কাজ করছে। তা নয়তো আমরা যদি চোখ বন্ধ করে এরকম প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিদের কথা বিশ্বাস করতে শুরু করি, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোনোদিন সত্য পর্যন্ত পৌঁছাতে পারবো না। আর এই ধরনের রাজনেতাদের পিছনে পড়ে থাকলে দেশটা কোনোদিন উন্নতির দিকে যাবে না। কারণ এনাদের ব্যক্তিত্ব, এনাদের কথাবার্তা, চাল চলনেই বোঝা যাচ্ছে যে এনারা কেবল আর কেবল রাজনীতিটা করছে নিজের স্বার্থে নাকি দেশের স্বার্থে। কেন এই কথা বলছি? কারণ এখন আপনি যে দলেরই, যে মতাদর্শেরই হন না কেন, এখন শেখ হাসিনার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সুতরাং এটা একটা দেশের বিশাল বড় একটা ঘটনার বিচার চলছে। সেখানে গিয়ে এরকম 2 টাকার একটা রাজনীতি করে আসার অর্থ কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই এটা ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল রাজনীতিটা অনেক নিচে নেমে গিয়েছে, বাংলাদেশের রাজনীতিটা। সুতরাং এখন এনারা কখনোই নিজেদের স্বার্থ ছাড়া দেশের কথা ভেবে রাজনীতি করছে না। তাদের এই বক্তব্য থেকেই আশা করি আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। তো সতর্ক থাকুন, সাবধান থাকুন, দেখে শুনে বিচার করে তারপর কোনো রাজনীতি বা কোনো রাজনেতার বক্তব্যকে বিশ্বাস করুন। ধন্যবাদ।